গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ। আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি সমন্বয়কদের। ব্যর্থতার দায় নিয়ে ক্ষমা চাইলেন পুলিশ কমিশনার। গত রাত্রে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমি পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি প্রত্যেকটা আঘাতের প্রতি আঘাত দিতে চাই। সন্ত্রাসীদের ধরতে মাঠে যৌথ বাহিনী। গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। অবৈধভাবে ক্ষমতায় এসে লুটপাটের মাধ্যমে শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছেন। এমনকি পতনের পরও বিদেশে বসে ষড়যন্ত্র করছেন দেশকে অস্থিতিশীল করতে। মিল্লায় গণসমাবেশে এসব কথা বলেন দলটির জ্যেষ্ঠ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। রাজধানীতে আরেক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, কর্মকাণ্ডের সমালোচনা করলেও সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি। প্রায় দেড় যুগ পর কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির গণসমাবেশ। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্ত পরিবেশে সমাবেশে অংশ নিতে শনিবার দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা। বাদ্যযন্ত্র আর স্লোগানে প্রকম্পিত হয় দাউদকান্দি উপজেলা শহর। আওয়ামী লীগের ডাকা কর্মসূচির প্রতিবাদ এবং দ্রুত নির্বাচনের দাবিতে সমাবেশের আয়োজন করে দাউদকান্দি এবং তিতাস উপজেলা বিএনপি। সমাবেশে বিএনপি নেতারা গণহত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান। প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, অবৈধভাবে ক্ষমতায় এসে লুটপাটের মাধ্যমে শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে। এ সময় গণহত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা তার বাপকে দ্বিতীয়বারের জন্য এদেশে হত্যা করেছে। এই সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তা না হলে তারা বাংলাদেশে নানা রকমের ষড়যন্ত্র করতে চেষ্টা করবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করলেও বিএনপি সরকারকে ব্যর্থ হতে দেবে না। অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। অন্যদিকে দুর্বল ও অনির্বাচিত সরকার থাকলে নানা ধরনের বিশৃঙ্খলা ঘটে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে সেজন্য সরকারকে বলিষ্ঠ ভূমিকা নিতে হবে। সরকার একটি দুর্বল সরকার, আমরা তবুও এই সরকারকে সহযোগিতা করব। প্রফেসর ইউনূস এই দেশের গৌরব। তার যদিও অতীতের কোনো অভিজ্ঞতা নাই রাষ্ট্র পরিচালনায়, আমরা আশা করব তিনি রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ আলোচনা করে সমাজে একটি সুষ্ঠু পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবেন। দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি। হাসান ওয়ালি, সময় সংবাদ। প্রায় দেড় যুগ পর দলীয় কর্মসূচিতে সরব উপস্থিতি জামাত নেতাকর্মীদের। শনিবার দুপুরে কর্মী সম্মেলন ঘিরে নেতাকর্মীদের ঢল নামে কক্সবাজার সরকারি কলেজ মাঠে। প্রধান অতিথি ছিলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের সব অন্যায়, অপকর্ম, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি। বলেন, 24-এর বিপ্লবে ছাত্র জনতার উপর গণহত্যা চালানো খুনিদের বিচারের আগে নির্বাচন চায় না জনগণ। সবাই যার যার জায়গায় রাজনীতি করবেন যার যার আদর্শ নিয়ে, কিন্তু রাজনীতির সাথে চাঁদাবাজি, দুর্বৃত্তপনা এবং দুর্নীতির কোনো সম্পর্ক নাই। আমরা দেখতে চাই যারা এই সমাজকে ছিন্ন ভিন্ন করে ফেলেছিল তাদেরকে জেলের জিম্মায় রেখে, কারাগারে রেখেই তাদের বিচার সম্পন্ন করতে হবে। আর যারা এখনো ধরা পড়ে নাই, জনগণ সহযোগিতা করবে, আইন শৃঙ্খলা বাহিনীকে তার দায়িত্ব নিতে হবে, তাদেরকে পাকড়াও করে জেলের মধ্যে নিক্ষেপ করতে হবে। এদিকে নেত্রকোনার মুক্তারপাড়া মাঠে কর্মী সভার আয়োজন করে জেলা জামাত। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বলেন, প্রশাসনের সব জায়গায় স্বৈরাচারের দোসররা বসে আছে, সেগুলো আগে পরিষ্কার করার পরে নির্বাচন দিতে হবে। প্রশাসনে গেলেই তাদের আচরণে বোঝা যায় অনেকের কথার মধ্য দিয়ে ফ্যাসিবাদের গন্ধ আসে। এখন প্রশাসনকে পরিচ্ছন্ন করে সংস্কার করবে, নির্বাচন করতে যেটুকু টাইম লাগবে জামাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত আছে।
স্বৈরাচার যাতে আর ফিরে আসতে না পারে সেজন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামাতের সেক্রেটারি। আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বহির্বিশ্বে নেতিবাচকভাবে তুলে ধরতে মিলিয়ন ডলার খরচ করছে পতিত স্বৈরাচারের ঘনিষ্ঠরা। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ২৪-এর গণ অভ্যুত্থানের বীরত্ব গাথা নিয়ে দ্রোহের গ্রাফিতি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন তিনি। এ অভিযোগ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকারকে নেতিবাচকভাবে তুলে ধরতে কাজ করছে ভারতীয় গণমাধ্যম, তবে আর কোনোভাবেই ফ্যাসিবাদের দোসরদের ফিরতে দেওয়া হবে না। মান্যবর আলোচকবৃন্দ চমৎকার বক্তব্য রেখেছেন এবং আমার মনে হচ্ছে আসলেই তাই। বাংলাদেশে এই পতিত স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গ জীবনেও যাতে না ফিরে আসতে পারে, এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন, এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। কথা বলেছেন রাষ্ট্র সংস্কারে গঠিত প্রথম ধাপের ৬ কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে আইন উপদেষ্টার সংবাদ সম্মেলন। উপদেষ্টা জানান, কমিশনের প্রস্তাব আশু, মধ্যম ও দীর্ঘমেয়াদী এই ৩ ভাগে ভাগ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার, নাগরিক সেবায় গণশুনানি, ২টি নতুন বিভাগ, কালো টাকা সাদা করার নিয়ম বাতিল সহ নির্বাহী আদেশে আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো সরকারই বাস্তবায়ন করতে পারে বলে জানান উপদেষ্টা। আশু করণীয়ের মধ্যে আমাদের জনপ্রশাসন সংস্কার কমিশন যে আছে, ওনারা প্রস্তাব করেছেন একটা স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করতে হবে। আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যাপারে বিভিন্ন অভিযোগ আছে, রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে, পেশাদারিত্ব নিয়ে। এই জন্য ওনারা নতুন করে আচরণ বিধি প্রণয়ন করতে বলেছেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, রাজস্ব বোর্ড আলাদা করে রাখার প্রয়োজন নাই, দুইটাকে একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে। তবে মধ্য ও দীর্ঘমেয়াদী প্রস্তাবগুলো নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আশু করণীয়র যে লিস্ট আছে, সেগুলির কিছু কিছু ব্যাপারে রাজনৈতিক দলের সাথে আলোচনার প্রয়োজন হতে পারে। আবার কিছু বিষয় আছে এতই মামুলি, এতই ছোটোখাটো, যেটা প্রশাসনিক একটা আদেশের মাধ্যমে করা সম্ভব। আর রাজনৈতিক ঐক্যমত্যের লক্ষ্যে ফেব্রুয়ারি মাঝামাঝি সময় থেকে আলাপ শুরু হবে এবং এই ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারে মতৈক্য পৌঁছানোর চেষ্টা করা হবে। উপদেষ্টা বলেন, মত প্রকাশের স্বাধীনতা এবং গণতন্ত্রের প্রতি সরকারের শ্রদ্ধাবোধ আছে বলেই এখনো কর্মসূচি দিতে পারছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে এগুলি হচ্ছে। বিএনপির তৈরি করা জুলাই ঘোষণাপত্র নিয়ে শিগগিরই ছাত্রদের সঙ্গে আলোচনা হবে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। আমাদের যারা ছাত্র নেতৃবৃন্দ আছে ওনাদের সাথে বসবেন। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। বই না থাকায় স্কুলে এসে আড্ডা ও খেলাধুলা করে সময় কাটছে শিক্ষার্থীদের। স্কুলের কার্যক্রম শেষ হচ্ছে নির্ধারিত সময়ের বেশ আগেই, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। আমি নিয়মিত ক্লাসে আসতেছি, কিন্তু আমার ক্লাস ঠিক মতো হচ্ছে না। 10এরা তো 9টা বই পেয়েছে, কিন্তু আমরা 9এরা পাইনি। ভিতরে একটা ভয় কাজ করতেছি যে আমরা কিভাবে প্রিপারেশনটা নিব। পঞ্চগড়ের এই বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চললেও বইয়ের অভাবে ধুঁকছে শিক্ষার্থীরা। শিক্ষকরা বলছেন, কোনো কোনো শ্রেণীতে একটি বইও দেয়া যায়নি। আমরা ষষ্ঠ শ্রেণীতে একটি মাত্র বই পাই, নবম শ্রেণীতে আমরা একটি এখনো বই পাইনি। এখনো সন্তানের হাতে বই না পৌঁছায় কপালে চিন্তার ভাঁজ অভিভাবকদের। অনেকেই বাজার থেকে কিনছেন বিনামূল্যের বই। দেরি করে আসার কারণে আমরা একটু শঙ্কার মধ্যে আছি। ঘাটতিগুলো এখন বাচ্চাগুলোদের মধ্যে দেখা যাচ্ছে, এই ঘাটতিগুলো আমরা কিভাবে পূরণ করব। মুদ্রণ শিল্প সমিতি বলছে, বাজারে এনসিটিবির বেঁধে দেয়া মানের কাগজের সংকট থাকায় যথাসময়ে বই ছাপানো যাচ্ছে না। আমরা যত দ্রুত পারি সম্ভব কাগজ পাওয়া মাত্রই আমরা মাল শেষ করি। এনসিটিবি বলছে, চুক্তি ভেঙে কিছু প্রেস পাঠ্য বই ছাপানোর কাজ ফেলে নোট ও গাইড ছাপানোর ফলে সময় মতো বই পাচ্ছে না শিক্ষার্থীরা। কাগজের সংকট দেশে নাই, এটা ধরেও যাতে কাগজের কৃত্রিম কোনো সংকট না হয়, আমরা প্রিন্টারদেরকে ইম্পোর্টারদের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিলাম কিছু কাগজ আমদানি করার জন্য। বই পাওয়ার আগ পর্যন্ত পিডিএফ থেকে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়ার পরামর্শ চেয়ারম্যানের। মেজর বইগুলি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
Plane and a Black Hawk helicopter end up in a tragic crash. সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল এয়ারপোর্টের কাছে যাত্রীবাহী উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে ৬৭ জন হতাহত হয়। দেশটির সর্বাধুনিক ব্যবস্থার মধ্যেও এমন দুর্ঘটনা তৈরি করেছে বিস্ময়। সেখানে বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একই চত্বর থেকে আকাশে উঠছে বিমান ও হেলিকপ্টার। কতটা নিরাপদ এই ব্যবস্থাপনা? আকাশপথের ওঠানামায় উড়োজাহাজ দ্রুতগামী হলেও সে তুলনায় স্বল্প গতির যান হেলিকপ্টার। এতে বিশেষ করে নিরাপত্তা নিয়ে শঙ্কা জাগায় যেসব ফ্লাইট যেতে হয় রানওয়ে ডিঙিয়ে। এতে কোনো সময় অবতরণকারী উড়োজাহাজ আর উড়ালদা হেলিকপ্টারের সিগন্যালে ত্রুটি হলেই ঘটতে পারে দুর্ঘটনা। সিগন্যাল সহ নানা জটিলতার কথা জানায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। রানওয়ে থেকে আপনার মিরপুরের দিকে বা আমরা যদি যশোরের দিকে যাই তাহলে আমাদের রানওয়ে ক্রস করতে হয়, তখন আমাদের টেক অফ করতে যেমনিভাবে ওয়েট করতে হয় অনেক সময়। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন অতি দ্রুত প্রয়োজন আলাদা বন্দর। হেলিকপ্টার অপারেশনটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরে কোথাও নিয়ে আসা হোক, এই জন্য একবার স্থান ব্যাপারটাও কথাবার্তা হয়েছিল। এখন আমি মনে করি হেলিকপ্টার অপারেশনটা এখান থেকে সরিয়ে দেওয়া উচিত। তবে শঙ্কার মধ্যেও আপাতত হেলিকপ্টার বন্দর নির্মাণের উদ্যোগে তোড়জোড় নেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের। আমেরিকান ইয়েতে এত অত্যাধুনিক সব সিস্টেম আছে, তারপরে কিন্তু দুর্ঘটনা ঘটেছে, হতে পারে। আমাদের যেখান থেকে সেটা শিক্ষা নিতে হবে যে আমাদের উই হ্যাভ টু বি কেয়ারফুল। আমাদের এই ঘটনার পরে আমরা এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে এয়ারপোর্ট অপারেশনসে আমার যারা ইনভলভ আছে প্রত্যেকে আমি ব্রিফিং করে দিয়েছি যেন তারা আরও অত্যন্ত সতর্কতার সাথে পরিচালনা করে এয়ারক্রাফট। বর্তমান শাহজালাল বিমানবন্দরের উত্তর পাশ থেকে অস্থায়ীভাবে দিনে 15 থেকে 20টি ফ্লাইট পরিচালনা করছে কয়েকটি হেলিকপ্টার সেবাদাতা প্রতিষ্ঠান। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। স্বপ্ন ছিল পাঠদানের মাধ্যমে শিশুদের গড়ে তোলা, কিন্তু বাস্তবে এখন তাদের হাতে প্ল্যাকার্ড, কণ্ঠে স্লোগান। এই আন্দোলন প্রাথমিক বিদ্যালয়ে চাকরির জন্য সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের। হাইকোর্ট থেকে চাকরির সুপারিশ বাতিল করার পর থেকে 3 দিন ধরে আন্দোলনে তারা। 1 মাস আগে আমাদের নিয়ম অনুযায়ী চাকরি ছেড়ে দিতে হয়, তো পূর্বে চাকরিটা আমি 1 মাস আগে ছেড়ে দিয়েছি। কেন আমাদেরকে এই বৈষম্যমূলক আমাদের সাথে একটা অন্যায় করা হলো? আমাদের মূল দাবি অবিলম্বে এই রায় প্রত্যাহার করে আমাদের যে যোগদান পত্রটার কথা ছিল, আমাদের সাথে কমিটেড ছিল, সেই কমিটমেন্টটা যেন তারা অক্ষুণ্ণ রাখে। শনিবার প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকে নিয়োগ বাতিল হওয়া কয়েকশো প্রার্থী। অসুস্থ হয়ে পড়েন কয়েকজন। আন্দোলনকারীরা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। এক নিয়োগে 2 নীতি মানি না, মানবো না। দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। দরকার পড়লে আমরা রাস্তায় মরে যাব, তারপর আমরা ছাড়বো না। পরে প্রেস ক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত পদযাত্রা করেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে 3য় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে উত্তীর্ণ 6531 জনের নিয়োগ বাতিলের রায় দেন হাইকোর্ট। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামের বাওয়া স্কুল থেকে লালখান বাজার মোড় পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প নির্মাণের কাজ। বড় বড় গর্ত, নানা ভারী যন্ত্রপাতি আর খোঁড়াখুঁড়িতে চলাচলের অনুপযুক্ত এর রাস্তায় নিরাপত্তাহীনতা যেমন রয়েছে, তেমনি চলাচলে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। শুধুই এলাকা নয়, র্যাম্প নির্মাণের কাজ চলায় বন্দর এলাকা, নিমতলা সহ বেশ কিছু সড়কেরই এমন বেহাল দশা। ধুলাবালিতে অতিষ্ঠ জনজীবন। এখানে কোনো নিরাপত্তা নাই। আমি কয়েকদিন আগে গেছি, এদিকে দেখতেছি একটা লোহা পড়ছে, এদিকে একদম উপর থেকে পড়ে গেছে। বিভিন্ন ধরনের রড, বিভিন্ন স্ট্রাকচার পরে থাকতে দেখা যায়। এখন আমরা অনেক সময় ভয়ে নিচ দিয়ে চলাচল করতে পারি না, ব্রিজ পার হতে পারছি না। এখন এদিকে আসলে গাড়ি না, এরকমেরই অবস্থা। এছাড়া হালিশহর, বড়পোল, পাঠানটুলি, আগ্রাবাদ সহ বেশ কিছু এলাকায় চলছে ওয়াসার পয়ঃনিষ্কাশন প্রকল্পের কাজ। বছরের পর বছর চলা এসব কাজে রাস্তা খননের তীব্র যানজট যেমন লেগে থাকে, তেমনি অনেক জায়গায় কাজ শেষ করার পরও রাস্তা মেরামত না করার অভিযোগ নাগরিকদের। একই সঙ্গে শহরের নানা স্থানে চলছে জলাবদ্ধতা প্রকল্প ও সিটি কর্পোরেশনের নালা নর্দমা সংস্কারের কাজও। বর্ষা মৌসুমের আগে কাজ শেষ না হলে ভোগান্তি কয়েক গুণ বাড়ার শঙ্কা নগরবাসীর। এইখানে রাস্তাঘাটগুলো ঠিক না করলে আমাদের সামনে আর কোটিং হবে। টিনের ব্রেকেটটার কারণে এখন অনেক জাম থাকে, সবসময় জাম থাকে। বাচ্চাদেরকে নিয়ে দাঁড়ায় দেখতে হয়ে যায়, লেট হয়ে যায়। দ্বিতীয়ত আসার সময় ধুলা বালু এগুলো আবার চোখ মুখ দিয়ে ঢুকতেছে অনেকদিন ধরে। সেবা সংস্থাগুলো, নীতি নির্ধারকরা জনদুর্ভোগের কথা স্বীকার করে বলছেন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে দুর্ভোগ কমাতে প্রকল্পগুলো দ্রুত শেষ করার চেষ্টা চলছে। ড্রেনেজ সিস্টেমটা আমরা তৈরি করে যাচ্ছি, লাইনগুলো আমরা লাইন নিয়ে যাচ্ছি, ওই লাইনগুলো কিন্তু আমরা সরাসরি একেবারে 100 ভাগ উপরে মাটি কেটে ওরকম করছি না। চেষ্টা করছি আমরা যত কম জনভোগান্তিতে আমাদের প্রকল্পগুলো বাস্তবায়ন করা যায়। দ্রুত কাজটা যাতে কীভাবে শেষ করা যায়, কারণ যতই এটা লেন্দি হবে তত কিন্তু ভোগান্তি বাড়ছে।
তো আমাদের জিএসিতে যে কাজটা হচ্ছে এখন দ্রুত আমরা কিন্তু কাজটা শেষ করার চিন্তায় আছি এবং রাত দিন কাজ হচ্ছে। বন্দরনগরী চট্টগ্রামে চলমান মেগা প্রকল্পগুলোর মধ্যে সিডিএর এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হয় 2018 সালে, ওয়াসার পয়ঃনিষ্কাশন প্রকল্প 2022 সালে এবং জলাবদ্ধতার বিভিন্ন প্রকল্প চলছে প্রায় 1 দশক ধরে। আধুনিক বন্দরনগরী চট্টগ্রাম প্রতিষ্ঠায় নানা প্রকল্পের নানামুখী কাজ চলছে, কিন্তু এইসব কাজ অপরিকল্পিত এবং ধীরগতি হওয়ার কারণে তা জনস্বস্তি দেওয়ার পরিবর্তে দিচ্ছে জনভোগান্তি। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন সেবা সংস্থাগুলোকে জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি কাজ করতে হবে সমন্বিতভাবে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।